আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, মানে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হবে? এই আমরা একটা বড় ছাত্র আন্দোলন করলাম, একটা বিপ্লব করলাম। এই বিশাল বিপ্লবের মধ্যে আমরা একটা স্বৈরাচারী, একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিলাম। এখন আমাদের সামনে ভবিষ্যৎ রাজনীতির সুযোগ। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এখন আমাদের তরুণ প্রজন্মের, বিশেষ করে শহরের মধ্যবিত্ত তরুণ প্রজন্মের একটা বড় ধারণা হচ্ছে যে বিএনপি আর আওয়ামী লীগ তো একই ধরনের রাজনৈতিক দল। তাহলে কেন আমরা একটা রাজনৈতিক দলকে সরিয়ে আবার একই ধরনের একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসবো? এটা তো আমরা মানতে পারতেছি না ঠিক, বা আমাদের তরুণ প্রজন্মের মনে এটা একটা খুব বড় সমস্যা তৈরি করেছে, এবং তারা মানে বিপ্লব শেষ হওয়ার পরের দিন থেকেই মূলত এই প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় ছেয়ে গেছে। এখন আমার কাছে এর দুটো রাস্তা আছে, যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আমরা বিএনপিকে বাদ রেখে বা বিএনপিকে ক্ষমতার বাইরে রেখে, এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্ষমতার বাইরে রাখা, আর একটা হচ্ছে রাজনীতি থেকে দূরে রাখা। এর আমার কাছে মোটামুটি এই দুটোর একটা করতে যে কোনো একটার জন্য হলেও দুটো রাস্তাই আমার কাছে মুখ্য বা ফাঁকা আছে, বা আমি বলবো যে আমার জানার মতো আমি দুটো রাস্তা বলতে পারি। এর প্রথম রাস্তাটা অনেক সহজ, কম সময় লাগবে। আর দ্বিতীয় রাস্তাটা অনেক দীর্ঘ, অনেক বড় পরিবর্তন বা অনেক বড় সময় পরিকল্পনা লাগবে, এবং অনেক সময় সাপেক্ষ একটা, এবং অনেক কষ্টসাধ্য। তো এই দুটো পয়েন্টেই আমি আজকে আলোচনা করবো যে কীভাবে বা কী করলে আমরা ভবিষ্যৎ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি থেকে, ক্ষমতার রাজনীতি থেকে, ক্ষমতা থেকে বিএনপি, যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে বলতে গেলে বাংলাদেশের রাজনীতিতে নাই, তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমরা কীভাবে বিএনপিকে বাদ রেখে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি করতে পারবো বা ক্ষমতা কাঠামো তৈরি করতে পারবো। তো এখন যে দুটি রাস্তা নিয়ে কথা বলবো, তার প্রথম রাস্তাটি হচ্ছে, সোজা বাংলায় বললে একে বাকশাল 3.0 বলা যায়, অথবা হাসিনা 2.2 বলা চলে। মানে সোজা বাংলায় আমরা যেই স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি, সেই রকমই আরেকটা শাসন ব্যবস্থা তৈরি করা, যেখানে অনেকগুলো আয়নাঘর থাকবে, যেখানে বিরোধী রাজনৈতিক দলকে দমন করা হবে, এবং একদম আমরা কাউকে কথা বলতে দিব না, কারো কোনো ভোটাধিকার থাকবে না। তাহলে বিএনপিকে আমরা আটকে দিতে পারবো, কারণ বাস্তবতা হচ্ছে বাংলাদেশে গণমানুষের একটা বড় অংশ বিএনপিকে সমর্থন করে, এবং আমরা চাইলে যদি এখন একটা ভোট করি, এর সম্ভাবনার মোটামুটি শতভাগ যে বিএনপি একটা বড় ব্যবধানে জিতে আসবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিক্রিয়া দেখতেছি যে বিএনপি এই করতেছে, বিএনপিকে আমরা দিব না, চাবো না, এটা সত্য। বাট আমরা তো একটা বাবলে বসবাস করি, মানে ধরুন এটা আসলে কতজন এটা চাই, কারণ বাংলাদেশে কিন্তু 300 সংসদীয় আসন আছে। আর আমরা যারা শহরে বসবাস করি, ধরুন ঢাকা, চিটাগং, রাজশাহী, রংপুর, সিলেট, বড় শহরগুলোকে চিন্তা করলেও টোটাল আসন সংখ্যা কিন্তু দেশের গ্রামীণ অঞ্চলেই বেশি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি চাইও, ওই গ্রামীণ মানুষের ভোটে বিএনপি কিন্তু জিতে যাবে। সো ভোটের রাজনীতি থাকলে বিএনপি জিতবেই। তাই প্রথম অপশনটা খুবই সহজ, মানে আমরা যেই শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি, সেই শাসন ব্যবস্থা থেকে আবার পূর্ববর্তী করে ফিরিয়ে আনা। সেটা আওয়ামী লীগই আনতে হবে বিষয়টা এমন না, এই যে বর্তমানে যারা ক্ষমতায় বসেছেন বা তাদের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, সামরিক বাহিনী দিয়ে হোক, একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করা, তাহলে আমরা বিএনপিকে আটকাই দিতে পারবো। মানে বিএনপি গুমখুম হবে, বিএনপি যেভাবে চুপসে গেছিল এবং এভাবে করতে করতে আস্তে আস্তে মোটামুটি নিঃশেষ করা যাবে। তাদের হয়তো তখন যেটা হবে যে বিএনপিকে আমরা ক্ষমতার বাইরে থেকে রাখতে পারবো, হয়তো রাজনীতি থেকে দূরে রাখতে পারবো না, কারণ কারো যদি ভিতরে আদর্শগতভাবে এই জিনিস থাকে, তাহলে তো সেটা আপনি পুরো নিঃশেষ করে দিতে পারবো না। কিন্তু যেটা আমরা পারবো, তাদেরকে ক্ষমতা থেকে একদম দূরে রাখতে পারবো, যেটা গত 15 বছর ধরে বর্তমান সরকার খুবই সফলভাবে করে এসেছে, এবং আমরা তাদের স্ট্র্যাটেজি ফলো করবো। কিন্তু তারা যেখানে তাদের পতনটা হয়েছে, সেই ভুলটা আমরা করবো না। তার পতনটা কোথায় হয়েছে? তাদের পতনটা হয়েছে শহরের মধ্যবিত্ত শ্রেণীকে তারা একটু আঘাত করে ফেলেছে। মানে বিষয়টা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করি, বিষয়টা জানা এবং বোঝা খুব জরুরি। কেন আমি বলছি যে বর্তমান সরকারের পতন কোনোদিনও হইতো না, বা যদি না তারা মধ্যবিত্ত শ্রেণী বা শহরের মানুষকে আঘাত না করতো। এর কারণটা খুব সহজ। আপনারা কি মনে করেন যে এটাই প্রথম যে বর্তমান সরকার এরকম ম্যাস কিলিং করেছে বা গণহত্যা করে মানুষ হত্যা করেছে? না ভাই, তারা গত 15 বছরে এরকম গণহত্যা অনেকবার চালিয়েছে। তার প্রথম উদাহরণটা হচ্ছে বিডিআর বিদ্রোহ, তারপরে হেফাজত কাণ্ড, আমরা সবাই জানি যে শাপলা চত্বরে কীভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এভাবে পুরো বাংলাদেশ খুঁজলে আরও অনেকগুলো কাহিনী আপনি পাবেন।
কিন্তু এর কোনোটাই কিন্তু বর্তমান সরকারের পতন ঘটাতে সমর্থ হয় নাই। কেন হয় নাই? কারণ এর কোনোটাতেই আসলে আমাদের শহরে বসবাস করা মধ্যবিত্ত শ্রেণীর গায়ে কোনো আঁচ লাগে না। আমরা ভালোই ছিলাম, মানে আমাদের সব কিছু ভালোই চলছিল আর কি, কিছুই হয়নি আমাদের। কিন্তু মানুষ, গ্রামের মানুষ কষ্ট করেছে, বা বিরোধী মতের ভিন্ন মতের রাজনৈতিক মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে, তারা আয়না ঘরে গিয়েছে, বা আরও অনেক, মানে নির্যাতনের তো আসলে শেষ নাই। শত শত ছেলে চোখ উপড়ে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। আপনার কি একটা জিনিস জানেন, আপনার তো নিশ্চয়ই কক্সবাজারের ওসি প্রদীপের কথা শুনেছেন। সে টোটাল 153 জন মানুষকে কক্সবাজারের ওসি থাকা অবস্থায় হত্যা করেছে। আপনি সংখ্যাটা চিন্তা করেন, 153 জন। জানেন তার বিচার কখন হয়েছে? যখন সে 153 নম্বর হত্যাটা করে। কেন এর এখানে বিচারটা হয়েছে জানেন? কারণ সে 153 নম্বর হত্যা করেছিল একজন মেজরকে, অবসরপ্রাপ্ত মেজর, এবং সে সমাজের এলিট সোসাইটির মানুষ। আমরা সবাইকেই চিনি মেজর সিনহা। তো আপনি চিন্তা করতে পারেন যে একজন পুলিশের ওসি 153 জন মানুষকে হত্যা করেছে, মানে এর আগে যে 152 জন মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের মানুষের কিচ্ছু এসে যায়নি। মানে আমরা যারা শহরে বসবাস করি, আমরা যারা সভ্যতার কথা বলি, আমরা যারা কত আধুনিকতার কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, আমাদের কিচ্ছু এসে যায়নি, আমরা কিচ্ছু করতে পারি নাই। কিন্তু সে যখন আমাদেরই একজন, মানে আমাদের শহরে বসবাস করা, বা আমি বলবো যে আমাদের সোসাইটির একজনকে হত্যা করলো, তারপর আমরা সবাই প্রতিবাদী হইলাম, তারপরে অনেক কিছু হলো, এবং সে চাকরিচ্যুত হইলো, এবং সে জেলে আছে বর্তমানে। তো এই জিনিসটা আমি এই জন্য বললাম যে আপনি যদি শহরের মধ্যবিত্ত শ্রেণীকে খুশি রেখে আর পুরো বাংলাদেশকে জিম্মি করে ছারখারও করে ফেলেন, কিচ্ছু আসবে যাবে না। তো তারা, যারা বাংলাদেশের ভবিষ্যতে বিএনপির রাজনীতিকে দূরে রাখতে চান, যেহেতু আমি আগেও বলেছি বিএনপি হচ্ছে মোটামুটি বাংলাদেশের একেবারে প্রান্তিক মানুষের রাজনৈতিক দল। মানে আপনার বাসার কাজের বুয়া এবং আপনার বাসার যে ড্রাইভার আছে তার তার দল। এবং এখানে একটা জিনিস, আরও একটা জিনিস, আপনি যদি ভোটিং ব্যবস্থাকে রাখেন, তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার বাসার ড্রাইভার এবং আপনার বাসার কাজের বুয়া এবং আপনার কিন্তু একই, মানে একটা ভোটের একই মূল্য। কিন্তু আপনি যদি এই সিস্টেমটাকে, কারণ এখন বাসার কাজের বুয়া, আমি আর আমার ড্রাইভার একই মানুষ হবো, এটা তো আমাদের সমাজের অনেকেই আসলে চিন্তা করতে পারবে না। মানে আমাদের যে চিন্তাভাবনার যে জগৎ, সে জায়গায় আসলে এটা ঠিক খাপ খায় না যে আমি একজন শিক্ষিত মানুষ, হ্যাঁ আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে, আমি মোস্তফা জব্বারের মতো শিক্ষিত, স্টিভ জব্বার, আমি আর আমার বাসার কাজের মেয়ে, তার মতামতের মানে গুরুত্ব সেম, রাষ্ট্রের কাছে গুরুত্ব সেম, সেটা তো হইতে পারে না। না, সেটা অবশ্যই ডিফারেন্ট হওয়া উচিত। তাহলে যদি সেম হয় আমি ভোট দিব না। এবং এই জন্য আমাদেরকে ভোটিং সিস্টেমটাকে নাই করে দিতে হবে। এটা যদি আমরা করতে পারি খুব আর্জেন্টলি, এবং যেই সরকার আসবে, বা আমরা যদি নতুন করে আবার একটা সরকার গঠন করে নিতে পারি এমন, যারা এরকম ভোটিং সিস্টেমটা রাখবে না বিশেষ করে, তাহলে বিএনপিকে আমরা আটকাই দিতে পারবো। কারণ সে প্রান্তিক মানুষের ভোট পায় ক্ষমতায় আসবে, সে প্রান্তিক মানুষ তো ভোটই দিতে পারবে না, প্রান্তিক মানুষের ভোটটা আমরা ক্যারি করবো না। আর যদি প্রান্তিক মানুষ বেশি কিছু করে, আমরা তাদের উপর এর আগে যে অত্যাচার চালিয়েছি সেরকম কিছু চালিয়ে দেবো। আর কেউ কোনো মানবাধিকার কর্মী দুই একজন শাহিদুল আলমের মতো ফটোগ্রাফার যদি দু একটা কথা বলে, তাদের মুখ চেপে ধরে জেলে ঢুকিয়ে দেবো, আর সেটাও আমাদের খুব একটা সমস্যা করবে না। শুধু আমাদের খেয়াল রাখতে হবে, এই ধরেন কোনো ছাত্র আন্দোলন বা শহরে গড়ে ওঠা কোনো আন্দোলনকে আমরা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। মানে আবু সাইদদের মতো দু একজন মারা গেলেও চলে, কিন্তু মুগ্ধর শ্রেণীর মানুষের সংখ্যা খুব কম সংখ্যায় যেন মারা যায়। আমি মুগ্ধকে অসম্মান করছি না, সে আমাদের শহীদ এবং বীর, কিন্তু বাস্তবতা এটাই যে মানে শহরে মধ্যবিত্ত শ্রেণীর গায়ে আঘাত না আসা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমরা পুরোপুরি নিশ্চুপ ছিলাম। এই সরকার গণহত্যা, আরও যত ধরনের অন্যায় অবিচার সব কিছু করেছিল গত ফ্যাসিস্ট সরকার, কিন্তু আমরা কিচ্ছু বলিনি, কারণ আমাদের গায়ে এর আঁচ আসেনি। তো আমি যে প্রথম রাস্তাটা বলছি সেটা বললাম যে সহজ এবং কম সময় লাগবে, খুব সোজা। আমাদেরকে একটা গত সরকারের মতো বলা যায় হাসিনা 2.0 বা বাকশাল 3.0 এরকম একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। এরকম একটা সরকার প্রতিষ্ঠা করলে ইনশাআল্লাহ মোটামুটি বিএনপি কেন, বিএনপি জামাত কোনো রাজনৈতিক দলের আর কোনো সুযোগ থাকবে না। আমরা যারা সুবিধাবাদী মানুষজন আছি, তারা একটু হেলে দুলে সুন্দর মতো একটা নতুন সরকার গঠন করে টিকে যেতে পারবো, এবং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর থাকতে পারবে না, বিএনপি ভোটও দিতে পারবে না, বিএনপি ভোটের মাধ্যমে রাজনীতিতে জিতেও আসতে পারবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার কথা বলবো দ্বিতীয় রাস্তা নিয়ে, যেটাকে আমি বলেছি কঠিন এবং সময় সাপেক্ষ রাস্তা। আর আরেকটু সুন্দর করে বলবো আমার মতে সঠিক রাস্তা। যদি আপনি সঠিক এবং একজন সৎ মানুষ হিসেবে এগোতে চান, তাহলে দ্বিতীয় এই রাস্তাটা হচ্ছে আপনার জন্য। দ্বিতীয় রাস্তাটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে জনপ্রিয়তা বা বিএনপির মতো একটা দল এত জনপ্রিয় কেন। আপনি অনেক বেশি তাদের অত্যাচারের কথা জানি,
তাদের অত্যাচারের কথা আপনি অনেক কথা বলেন, কিন্তু তারপরেও তারা এত জনপ্রিয় কেন? কেন? এই ক্ষেত্রে আপনাকে একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের রাজনীতিতেই আরও অনেকগুলো দল সক্রিয় আছে, বিশেষ করে আমরা সবাই জানি বাম রাজনীতি সক্রিয় আছে, ইসলামিক রাজনীতি সক্রিয় আছে, জামাত ইসলামী সক্রিয় আছে। এদের মধ্যে আপনি একটা জিনিস দেখেন তো, বিএনপি আর আওয়ামী লীগ বিশেষ করে এরা যতটা মানুষের মধ্যে পরিচিত, যতটা মানুষের ভিতরে ঢুকে আছে, এই বাম রাজনীতি বা ইসলামিক রাজনীতি তারা কিন্তু ততটা মানুষের সাথে কানেক্টেড না। এর একটা বড় কারণ হচ্ছে এই দলগুলো প্রান্তিক মানুষের সাথে খুব বেশি জুড়ে আছে। এখন সেটা ভালোভাবে নিতে পারেন আপনি, খারাপভাবে নিতে পারেন, কিন্তু তারা জুড়ে আছে। তারা তাদের স্থানীয় নেতাকে চিনে, যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, তাকে চিনে এবং তার কী রাজনীতি করে সেটা চিনে, বা বিএনপির মার্কাটাকে সেটা জানে। এখন কোনো একজন বাম নেতাকে আপনি দাঁড় করিয়ে দিলেন আর তাকে একটা গ্রামে নিয়ে গেলেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে তাকে চিনবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই ওদেরকে তো খারাপভাবে চিনে, হয়তো আপনার কথা সত্য হইতে পারে যে ওদেরকে খারাপভাবে চিনে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওদেরকে চিনে। এখন তাহলে আপনি কী করতে হবে? প্রথমত হচ্ছে প্রান্তিক মানুষের সাথে সম্মান ও সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করতে হবে। যারা বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতি করতে চান, যারা মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে বা বিএনপি রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে একটা সুন্দর রাজনৈতিক দল আপনারা তৈরি করতে চান বা সুন্দর রাজনীতি করতে চান, তাহলে আপনাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সমাজের প্রান্তিক মানুষদের সাথে যোগাযোগ তৈরি করতে হবে। ঢাকা শহরে রিক্সাওয়ালাদের সাথে, কাজের বুয়ার সাথে, ড্রাইভারের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে। তাদেরকে আপনার সমমর্যাদা দিতে হবে। তাদেরকে আপনি বৈষম্য করতে পারবেন না। একইভাবে আপনি গ্রামে যাবেন, একেবারে শেকড়ের মানুষদের সাথে আপনাকে চলতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের সমস্যাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের গত ইতিহাস ঘাটলে আমরা যে অন্যায়, অবিচার, অত্যাচার দেখি, যে ক্ষমতাবানরা যা কিছু করতে পারছে, ক্ষমতাবানরা বিচার পাচ্ছে, সেই কাজটা আপনাকে প্রান্তিক মানুষের জন্য করতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে। তাহলেই আপনি পরিচিতি পাবেন, আপনি জানতে পারবেন। এই কাজটা করতে অনেক সময়ের দরকার হবে। যেমন ধরুন আপনি এখন কথা হচ্ছে যে 3 মাস পরে নির্বাচন বা 5 বছর পরে নির্বাচন, বা যাই হোক, ধরুন 3 মাস পরে নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, তো তারা সরকারি দল হবে এবং স্বাভাবিকভাবেই যারা বাইরে রাজনীতি করবেন তারা বিরোধী দল হবেন, বা বড় বিরোধী দল না হলেও তারা হবে। তো একটা সরকারি দল যখন ক্ষমতায় থাকে, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি, তাদের বিএনপি এসে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে পড়বে, কারণ আমরা জানি আমাদের ইকোনমিক অবস্থা খারাপ, আমাদের স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে গেছে। তো এই সময়টা আপনার জন্য একটা বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে কিন্তু একটা বড় অপরচুনিটি জনপ্রিয়তা অর্জন করার, মানুষের কাছে পৌঁছানোর। এখন আপনি যদি ফেসবুকে বসে বসে সিআরআইয়ের তৈরি করা পোস্ট শেয়ার করতে থাকেন, বা ভাসমান হাওয়ায় গা ভাসিয়ে শুধু বিএনপিকে নিয়ে মজা করে করে পোস্ট করতে থাকেন, তাহলে কিন্তু ভাই সেটা হবে না। কারণ আপনার যে রিচ, সেটা একটা বাবলের মতো, মানে আপনার পরিচিত মানুষদের মধ্যেই ঘুরবে। হ্যাঁ, আপনি খালেদা জিয়ার ব্রু নিয়ে খুব সমালোচনা করতে পারেন, তো একদম গ্রামের প্রান্তিক মহিলা তিনি খালেদা জিয়াকে অনেক বেশি ভালোবাসেন, যেটা আপনি পাবেন না। এখন আপনি ভাবতেছেন যে ভাই ভোট ভোট ওই মহিলা ভোট দিয়ে তো খালেদাজিকেই নিয়ে আসবে, আমি কি করতে পারবো? আপনি যেটা করতে পারবেন, আপনি সেই প্রান্তিক মানুষের কাছে গিয়ে তার কাছে আপনার দাবি দেওয়া, তার দাবি দেওয়া, আপনি কি করতে পারবেন সেটা আপনাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে, এবং আপনাকে প্রান্তিক মানুষদের সাথে মিশতে হবে বাংলাদেশে। এবং এটা একটা ছোট সময় আপনি করতে পারবেন না, এটা করতে হলে আপনাদেরকে একটা দীর্ঘ পরিকল্পনা নিতে হবে। এবং বর্তমানে সবার আগে আপনাকে ভোট যে মানুষের ক্ষমতার উৎস, এবং ভোট যে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, এটাতে বিশ্বাস করতে হবে। এটাতে বিশ্বাস করে মানুষকে ভোটের গুরুত্ব দিতে হবে। আপনি এটা চিন্তা করলে হবে না যে এই লোকটা শিক্ষিত, এই লোকটা ক্ষমতাধর, এই লোকটা ব্যবসায়ী। আপনাকে চিন্তা করতে হবে ইনি একজন ভোট, ইনি একজন ভোট, ওই যে আমার বাসার কাজের বউ সেও একটা ভোট। এভাবে চিন্তা করে এই স্ট্র্যাটেজি নিয়ে আগায় যেতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি 5 বছর 10 বছর একটা দীর্ঘ সময় পরে সফলতা পাবেন। মানে এখন দাঁড়াবেন আর এখনই পাবেন, বিষয়টা অবশ্যই সম্ভব না। কারণ আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বুঝি বলেই বলছি, বাংলাদেশে বর্তমানে যে কোনো ভোটে অবশ্যই বিএনপির মতো দলগুলোই জিতে আসবে, বা সোজা বাংলায় বললে বিএনপি জিতে আসবে। তো আপনাকে যদি বিএনপিকে হারাতে হয়, আর আপনি যদি এখনই উঠে পড়ে লাগেন, আর আপনার যদি মনে হয় না বিএনপি খুবই খারাপ, বিএনপিকে এখনই হারাই দিতে হবে, তাহলে ওই যে প্রথমে একটা নিয়ম বললাম, ওভাবে আগাইতে হবে। আর যদি আপনি সততার সাথে সুন্দর করে আগাইতে চান, তাহলে আগে বিএনপিকে সময় দিতে হবে যে ভাই তোমরা তোমাদের রাজনীতিটা করো, তারা ক্ষমতায় আসবে, আপনারা বিরোধী হবেন, আস্তে আস্তে রাজনীতি করবেন। এখন অনেকে বলছে ভাই বিএনপি ক্ষমতা আসলে তারা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সেটা হওয়ার সম্ভব না। মানে বিএনপি রাজনৈতিক স্ট্রাকচারে তো সম্ভবই না,
বরং আবার আমরা যারা বাইরে আছি, আমরা যারা সত্যের পক্ষে কথা বলতে চাই, তারা আমরা এটা হতে দিব না। কারণ আওয়ামী লীগের মতো একটা শক্তিকে যদি আমরা পরাজিত করতে পারি, তাহলে সেখানে বিএনপিকে পরাজিত করা কোনো বিষয় না। তো বিএনপি ক্ষমতায় আসলে যে তারা সব কিছু আগের মতো করে ফেলবে, এটা একটা ভুল ধারণা। আর যেহেতু আমাদের ইতিহাস সম্বন্ধে জানানোর অনেক ঘাটতি আছে, আমরা ওই সিআরআই এর পোস্ট দেখে দেখে এখন বিএনপি আর আওয়ামী লীগের কম্পারিজনটা করতেছি, এইটাও আমাদের মধ্যে একটা ডিলেমা তৈরি করবে। হ্যাঁ, তো আমাদের এখন যে প্রধান কাজটা, যদি আমরা সততার সাথে রাজনীতি করতে চাই, তাহলে হচ্ছে ভোটের রাজনীতিকে আগে প্রতিষ্ঠা করা, ভোটকে আগে গুরুত্ব দেওয়া। ভোট হইতে দেন, তাদের ক্ষমতায় আসতে দেন। আপনি 5 বছর পরে আসবেন, 10 বছর পরে আসবেন, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এখনই করব, এখনই সব করতে হবে, তাহলে আপনার চিন্তা ওই স্বৈরাচারী ফ্যাসিস্টদের চিন্তার মতোই সমান হয়ে যাবে। তারা সব কিছু এখনই চায়, এখনই করতে চায়, তারা নিজেদেরকে রাইট মনে করে, তারা অন্য কারো গুরুত্ব মতামতকে গ্রাহ্য করে না। তো আপনি ওই স্বৈরাচারী মনোভাবের মধ্যেই ঢুকে যাবেন। ওই প্রথম পন্থাটাই আপনার জন্য তখন কাজে দিবে। আর যদি সত্যিকারের রাজনীতি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, সত্যিকারে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চান, তাহলে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ভোটকে গুরুত্ব দিতে হবে এবং ভোট যত দ্রুত সম্ভব আয়োজন করতে হবে। সেই ভোটে পার্টিসিপেট করে যেই জিতুক তাকে ক্ষমতায় বসে দিতে হবে। তারপর আপনি আপনার রাজনীতি করবেন, মানুষের কাছে পৌঁছবেন, মানুষকে আপনার কথা শোনাবেন এবং মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে, শ্রেণীভেদ না করে, জ্ঞানের ভিত্তিতে বা নলেজের ভিত্তিতে ভেদ না করে, সার্টিফিকেটের ভিত্তিতে ভেদ না করে আপনারা তাদের সবার সাথে মিশবেন, রাজনীতি করবেন, গ্রামে যাবেন, গঞ্জে যাবেন, তারপর আপনারা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা।